গাইজ ভিডিও শুরু করার আগে আপনাদের কয়েক সেকেন্ড আমি দেই এবং এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের বলতে হবে এটা কে, এবং সে কিন্তু ডাব্লিউডাব্লিউই ফর্মার সুপারস্টার, আর এটা তার ছোটবেলার ছবি। আর আপনারা হয়তো গেস করে ফেলেছেন, না হলে আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে বাতিস্তা। আর এটা বাতিস্তার ছোটবেলার ছবি, আর এই ছবিটা আমি প্রথম দেখলাম। আর রিসেন্টলি সে তার মুভির অনেক প্রমোট করতেছে। আপনারা যদি তার হেয়ার কাটটা দেখেন, একদম সমান করে সামনে থেকে পেছন পর্যন্ত কেটেছে। আপনাদের তার হেয়ার কাটটা কেমন লেগেছে এবং তার ছোটবেলার ছবি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে অনেক আপডেট আছে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো ইউএসএ নেটওয়ার্ক খুবই স্ট্রং একটা গ্রাফিক, এক কথায় খুব কঠিন একটা গ্রাফিক বের করেছে। কারণ আপনারা জানেন র এবং স্ম্যাকডাউন দুইটা ইউএসএ নেটওয়ার্কের উপর যাচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেইন্স সামনে দাঁড়িয়ে আছে, আর পেছনে র এবং স্ম্যাকডাউনের সুপারস্টার আছে। আর রোমান রেইন্স কিন্তু তার লকডাউন লোডেড সুপারম্যান পাঞ্চ করার আগে যে স্টাইলটা দেয় সেটার পোজ নিয়ে আছে। আর ইউএসএ নেটওয়ার্ক র এবং স্ম্যাকডাউনের অ্যাডভার্টাইজটা একসাথেই করেছে, তারা একসাথেই গ্রাফিক্সটা বের করেছে। আর যদি রোমান রেইন্সের কথা বলি, তাকে কিন্তু কোথাও পিক করা হয়নি। তার আগে থাকার রিজন হচ্ছে সে হয়তো ফ্রি এজেন্ট। আর অবভিয়াসলি রোমান রেইন্স হচ্ছে পোস্টার বয়, সে তো পোস্টারের সামনে থাকবেই। আর তাকে পোস্টারে দেওয়ার পর ইউএস এর যে ফ্যানরা আছে তাদের অনেক প্রবলেম হচ্ছে যে কোডি রোডস চ্যাম্পিয়ন, তাকে কেন পোস্টারে দেওয়া হলো না। আর আমি বলবো এই ডিবেট মানে এই সমস্যাটা ইউএসএ তো অল টাইম চলতেই থাকবে। আর আপনাদের পোস্টারটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, সিএম পাঙ্কের ওয়াইফ এজে লি যে রিটার্ন করবে সেটার বিষয়ে কথা বলি। আর আপনারা জানেন সিএম পাঙ্ক রিটার্ন করার পর অনেক বেশি কথাবার্তা চলতেছিল তার ওয়াইফকে নিয়ে। আর সিএম পাঙ্ক কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল, অ্যাজ এ ফ্যান আমার ওয়াইফ যদি আসে আমি দেখতে চাই তার রিটার্নটা। বাট এজে লির অ্যান্সারটা এমন ছিল, সিএম পাঙ্ক যদি শুনে সে হয়তো চিন্তা করবে সে কি আমার ওয়াইফ নাকি আমার ফ্রেন্ড। এজে লি বলে, দেখো আমার হাজবেন্ড যখন রেসলিং করে আমার অনেক বেশি ভয় লাগে, আর আমি বেশি রেসলিং দেখিও না তার, এবং তার স্টোরি লাইন কি চলতেছে সেটার প্রতি আমার ফোকাস নেই। আর আমি ডাব্লিউডাব্লিউতে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে উইমেন্স ডিভিশন, আর আমি সেখান থেকেই বিলং করি, আর সেই জিনিসটা আমি সবসময় দেখি। বাট এছাড়া আমার হাজবেন্ড কি করতেছে সেটা আমার আসলে দেখা হয় না। আর একটা বার চিন্তা করেন, যেখানে সিএম পাঙ্ক চিন্তা করতেছে আমার ওয়াইফ আসবে, আর এজেলি বলতেছে যে আমি তো দেখি না তার স্টোরি লাইন। আর আমার মনে হয় এজেলি এই কথাটা কেন বলতেছে, এজেলি যখন আসবে সেটা একটা সারপ্রাইজ রিটার্ন হবে এবং সবাই যেন সারপ্রাইজ হয়ে যায় সেজন্য এটা করবে। আর যারা ডাব্লিউডাব্লিউর পুরানো ফ্যান তারা তো বুঝে ডাব্লিউডাব্লিউর কেউ যদি রিটার্ন করে তাহলে তারা অন্যভাবেই তাকে প্রেজেন্ট করে। এরপর গাইস, আপনারা কি আরকে ব্রো টিমকে আবার একসাথে দেখতে চান কিনা? তাহলে হয়তো এই জিনিসটা ডাব্লিউডাব্লিউতে আবার হবে। আর ম্যাট রিডল সে তার রিসেন্ট একটা ইন্টারভিউতে এটার বিষয়ে খুলে কথা বলেছে। সে বলে সিএম পাঙ্কের মতো লোক যদি কোম্পানিতে রিটার্ন করতে পারে যে কিনা ডাব্লিউডাব্লিউর উপরে কেস করেছিল, তো আমার যে ডোরস ডাব্লিউডাব্লিউতে আসা সেটা অলওয়েজ ওপেন থাকবে। মানে রিডলের কথা শুনে আমার তো মনে হচ্ছে যে এখনো সে ইন্টারেস্ট আছে ডাব্লিউডাব্লিউতে আসার জন্য। আর আপনারা জানেন ম্যাট রিডলের বিষয়ে সে উল্টাপাল্টা অনেক কিছু করে থাকে। এক কথা যদি বলি, তার ক্যারেক্টারটা কিন্তু অন্যরকম। কিন্তু র্যান্ডি অর্টনের কথা যদি বলি, সে ম্যাট রিডলের বিষয় এটা বলেছে, আমার পুরো ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ারে আমি যদি ট্যাগ টিমে কারোর সাথে এনজয় করে থাকি সেটা হচ্ছে ম্যাট রিডল। তার মানে ম্যাট রিডল যদি আসে তাহলে র্যান্ডি অর্টনের সাথে আবার আমরা আরকে ব্রো এবং তাদের রিউনিয়নটা দেখতে পারবো। আর এটা শিওর না ম্যাট রিডল আসতেছে, এটা ফিউচারের জন্য আর কি ম্যাট রিডল বলেছে। এরপর গাইস, ভিন্স ম্যাকম্যানের বিষয়ে কথা বলি এবং তার যে সময়টা ছিল সে যখন ডাব্লিউডাব্লিউ রান করতো, সেই সময় এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা দিনই তারা লাইভ ইভেন্ট করতো, কখনো লাইভ টিভি শো করতো এবং বাকি 5 দিন তারা লাইভ ইভেন্ট করে থাকতো। তো রিসেন্ট ডাব্লিউডাব্লিউর যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ হয়েছে। আর আপনারা জানেন টিকিওর যে প্রেসিডেন্ট সাহেব মার্ক শেপেরো, সে বলে তার প্ল্যান আছে আস্তে আস্তে লাইভ ইভেন্টটা কমিয়ে আনা। সে বলে আমাদের যেখান থেকে অনেক কম প্রফিট আসতেছে সেই লাইভ ইভেন্টগুলো আমরা করতেছি না, এবং আমরা এটা অনেক কমিয়ে এনেছি। আগে যদি 250 লাইভ ইভেন্ট ছিল বছরে, সেটা আমরা এখন 200 করতেছি, বা 200 যদি করে থাকি সেটাকে 150 করব, এবং আস্তে আস্তে এটা কমিয়ে আনবো। মানে লাস্টে গিয়ে সে বলে আমরা যে লাইভ ইভেন্টটা সেটা কাটি করে দিব, এবং সেটাও ক্লিয়ার করে আমাদের এখান থেকে অত বেশি প্রফিট হচ্ছে না, এই জন্য আমরা এটা কমিয়ে ফেলবো। আর এখানে সে একদম বুঝিয়ে দিয়েছে যে টাকা যেখানে আমরাও সেখানে। আর ভিন্স ম্যাকম্যানের সময় সুপারস্টার অনেক বেশি বিজি থাকতো, বাট এখন যদি এই কাজটা করে লাইভ ইভেন্ট কমিয়ে আনে তাহলে তারা একটু রিল্যাক্স পাবে। এরপর গাইস, সিএম পাঙ্কের যে ব্রেসলেটটা সেটা তো আমি বলেছিলাম যে এটা সোল্ড আউট হয়ে গিয়েছে, বাট সেটা সোল্ড আউট হয়নি। ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইট থেকে এটা রিমুভই করে দিয়েছে। আর আপনারা জানেন তাদের যদি কোনো কিছু সোল্ড আউট হয় সেটা স্টিল ওয়েবসাইটে থাকে, বাট সেটা ডাব্লিউডাব্লিউ রিমুভই করে দিয়েছে, এবং ডাব্লিউডাব্লিউ আবার সেই ব্রেসলেটটা নিয়ে এসেছে। বাট এইখানে একটু চেঞ্জ আছে। আর আগের ব্রেসলেট
ব্রেসলেটের নাম ছিল ল্যারি এবং এজেলির নাম, বাট এখন যে ব্রেসলেটটা ডাব্লিউডাব্লিউ এনেছে সেখানে তারা সিএম পাঙ্কের নামটা দিয়েছে। আর এটা কেন করেছে আপনারা জানেনই, ভিক্টোরিয়া যে এই ব্রেসলেটটা গিফট করেছিল সেটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল টুইটারে, এবং ডাব্লিউডাব্লিউ মনে করেছে যে আমরা তো ডাইরেক্ট তার জিনিসটা বিক্রি করতেছি, তো ডাব্লিউডাব্লিউ তাদের মতো করে মডিফাই করে নতুন একটা ব্রেসলেট নিয়ে এসেছে। এরপর গাইস আজ থেকে 8 বছর আগে এই জিনিসটা হয়েছিল এবং এজে স্টাইল প্রথম তার চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আর এটা ছিল স্ম্যাকডাউন ব্র্যান্ডে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেতা। আর একটাবার চিন্তা করেন 8 বছর হয়ে গিয়েছে এজে স্টাইল চ্যাম্পিয়ন হয়েছে, বাট 3 মাস ধরে আমরা এজে স্টাইলকে দেখছি না, আর সে এসেছিল কোডি রোডসের জন্য। আর একটাবার চিন্তা করেন ডাব্লিউডাব্লিউ কতটা ইনকনসিস্টেন্ট, তারা প্রয়োজন মনে করেছে এজে স্টাইলকে এনেছে, কোডি রোডসের সাথে ম্যাচ করেছে এবং আবার তাকে ফালিয়ে রেখেছে। আমি সবসময় ট্রিপল এইচ এর অ্যাপ্রিশিয়েট করি, বাট এজে স্টাইলকে তারা অনেকটা অবহেলা করতেছে। আর ট্রিপল এইচ যেটা করতেছে এটাও ভিন্স ম্যাকম্যানের স্টাইলের মতো করতেছে, তার যাকে পছন্দ হয় তাকেই সে পুশ করে, আর এজে স্টাইলের মতো একটা বড় সুপারস্টারকে সে ফালিয়ে রেখেছে। এরপর গাইস আই থিঙ্ক 99.9% না 100% বলতে হবে। আর ডাব্লিউডাব্লিউ কালকের স্ম্যাকডাউনের জন্য তাদের যে গ্রাফিকটা পোস্ট করেছে সেখানে কিন্তু আমরা রোমান রেন্সকে দেখতে পাচ্ছি। আর স্ম্যাকডাউনটা ইউএসএ নেটওয়ার্কের উপর আসবে, আর এতদিন ছিল ফক্সের উপর, আপনারা তো জানেনই। কালকে নতুন তারা ইউএসএ নেটওয়ার্কের উপর তাদের প্রথম শোটা করবে। এখানে নায়া জ্যাক্স, বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গেল, এলি নাইট, সোলো সিকা, কোডি রোডস এবং আমাদের ফেভারিট সুপারস্টার রোমান রেন্সও আছে। কালকে স্ম্যাকডাউনটা আসলে মিস করা যাবে না। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কালকে অবশ্যই আপনারা স্ম্যাকডাউনের শোটা টিউন করবেন, আর স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে তো চলেই আসবো। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।